এটা কোনো সাধারণ নোঙর নয়, প্রায় ৬০,০০০ পাউন্ড ওজনের একটি বিশাল নোঙর, যেটা ফুল স্পিডে চলন্ত বিমানবাহী যুদ্ধজাহাজ থেকে ফেলা হয়। এই কাজ শুরু হওয়ার আগেই নাবিকরা একে একে সব সেফটি লক খুলে দেয়, যে লকগুলি এতক্ষণ এই ভয়ঙ্কর ভারী নোঙরকে ধরে রেখেছিল। জাহাজের ভেতরে একটি ছোট্ট গ্যারেজের মতো ঘর, যাকে অ্যাঙ্কার উইন্ডলাস রুম বলা হয়। চারিদিকে শুধু ভারী যন্ত্রপাতি আর লোহার শব্দ। এখানেই বড় হাতুড়ি দিয়ে খুলে দেওয়া হয় একটি বিশেষ লোহার যন্ত্র, যার নাম ডেভিলস ক্ল। এই ক্লটি একাই প্রায় ২০০ টন ওজন ধরে রাখতে পারে, অর্থাৎ নোঙরের ওজনের অনেক গুণ বেশি। সমুদ্রের লবণ জল লোহাকে শক্ত করে আটকে রাখে, তাই এটাকে খুলতে প্রচণ্ড জোর আর নিখুঁত সময় জ্ঞান লাগে। আর এখান থেকেই শুরু হয় বিপদ। একটু ভুল মানেই বড় দুর্ঘটনা। কিন্তু নোঙর কি সত্যি এই লক্ষ টন ওজনের যুদ্ধজাহাজকে ধরে রাখতে পারে, নাকি আসল কাজটা করে অন্য কিছু? চলন্ত জাহাজ থেকেই কেন নোঙর ফেলা হয়? নোঙরের এই চেনের দৈর্ঘ্য কেন এতটা গুরুত্বপূর্ণ? আর নাবিকরা এই ভয়ঙ্কর কাজ কিভাবে নিয়ন্ত্রণে রাখে, যা দেখলে সত্যি এই নাবিকদের জীবন কতটা কঠিন তা বুঝতে পারা যায়। আজকের ভিডিওতে এই সব কিছু জানতে পারবেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। গভীর সমুদ্রের বুক চিরে যখন বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার এগিয়ে চলে, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটাই, এত বড় যুদ্ধজাহাজ থামানো হয় কিভাবে? আর সমুদ্রের তলায় ভর করে তারা স্থির থাকে কিভাবে? ঠিক এখান থেকে শুরু হয় এক অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও নিখুঁত প্রক্রিয়া। ডেভিলস ক্ল ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রায় ৬০,০০০ পাউন্ড ওজন চলে যায় পরের সেফটি সিস্টেমে, যার নাম রাইডিং স্টপার। এটি মূলত একটি যান্ত্রিক র্যাচেট, ঠিক যেমন রোলার কোস্টারকে পিছিয়ে যেতে দেয় না। অফিসারের অনুমতি নিয়ে এটিও ধীরে ধীরে খুলে দেওয়া হয়। তখন দেখা যায় আরেকজন নাবিক একটি বিশাল চাকার মতো যন্ত্র নিয়ন্ত্রণ করছেন। এই চাকাটির নাম ওয়াইল্ড ক্যাট। এতে বিশেষ খাঁজকাটা থাকে, যাতে প্রতিটি চেন লিঙ্ক ঠিকঠাক বসে। প্রতিটি লিঙ্কের ওজন প্রায় ৩৫০ পাউন্ড। হাইড্রোলিক মোটরযুক্ত থাকলে ওয়াইল্ড ক্যাট লক অবস্থায় চেন ধরে রাখে, কিন্তু নোঙর ফেলার সময় মোটর পুরোপুরি বিচ্ছিন্ন করা হয়। তখন মাধ্যাকর্ষণের টানে চেন নিজে নিজেই নিচে নামতে থাকে। নির্দিষ্ট কৌশলে রাইডিং স্টপার খুলে দেওয়া হলে তখন নোঙরকে ধরে রাখার দায়িত্ব থাকে মাত্র একটি জিনিসের উপর, সেটি হলো ব্রেক। এই ব্রেকটি গাড়ির ব্রেকের মতোই কাজ করে, তবে বহুগুণ বড় আকারে। প্রায় ৩০০০ PSI চাপে হাইড্রোলিক সিস্টেম ব্রেককে চেপে ধরে। একজন নাবিক হাতের সামান্য নড়াচড়ায় প্রায় ৩০ টন ওজন নিয়ন্ত্রণ করে। এই বিমানবাহী যুদ্ধজাহাজে সব সেফটি ব্যবস্থা থাকে একটিমাত্র ঘরের ভেতরে। কোনো ভুল হলে নাবিকরা থাকে মাত্র কয়েক ফুট দূরে। আর এত ভারী লোহা ভুল গতিতে নড়লে সেই দূরত্ব কার্যত কোনো অর্থই রাখে না। একই সময়ে যাচাই করা হয় সমুদ্রের তলার ধরন। কাদামাটি থাকায় সবচেয়ে উপযোগী, কারণ পাথরের নোঙর পিছলে যায়, বালিতে ঠিকমতো ধরে না, কিন্তু কাদায় নোঙরের হাতগুলি ঢুকে গিয়ে শক্তভাবে আটকে যায়। এরপর হিসাব করা হয় জলের গভীরতা আর চেনের দৈর্ঘ্যের অনুপাত। ৬০ ফুট গভীর জলে প্রায় ৪৫০ ফুট চেন ছাড়া হয়। এই পুরো প্রক্রিয়ায় ধীরে ধীরে বোঝায় আসলে কোন কৌশলে এত বড় যুদ্ধজাহাজ স্থির থাকে, আর নাবিকরা এই কঠিন কাজ ঠিক কিভাবে করে। জাহাজ যদি একেবারেই স্থির অবস্থায় নোঙর করে, তাহলে চেন নিজের উপরে গিয়ে গাদার মতো জমতে শুরু করে, ঠিক যেমন কোনো লম্বা দড়িকে একের পর এক গুটিয়ে রাখা। এতে নোঙর নিজেই চেনের উপরে পড়ে যাবে, আর সমুদ্রের তলায় ঢুকে ধরারই সুযোগ পাবে না। কিন্তু জাহাজ যদি ধীরে ধীরে চলতে চলতে নোঙর করে, তখন চেন সোজা লাইনে সমুদ্রের তলায় বিছিয়ে যায়, দেখতে অনেকটা রেল লাইন বসানোর মতো। শুধু পার্থক্য একটাই, এখানে প্রতিটি চেন লিঙ্কের ওজন প্রায় ৩৫০ পাউন্ড। আর এই চেন যখন ছাড়া হয়, ব্রেক অপারেটরের ডান হাত থাকে লিভারের উপর, আর বাঁ হাত থাকে এমার্জেন্সি স্টপের একদম কাছে। পাশে থাকা নাবিকরা প্রস্তুত থাকে আগুন নেভানোর পাইপ নিয়ে, কারণ ঘর্ষণের ফলে ধাতব অংশ ভয়ঙ্কর রকম গরম হয়ে যায়। তাপমাত্রা ৫০০ ডিগ্রির উপরে উঠে গেলে ব্রেকের ধাতব অংশ গলে যাওয়ার ঝুঁকি থাকে। এরপর নির্দেশ আসে, নোঙর ছাড়ো। অপারেটর লিভার সামনে ঠেলে দেয়। প্রথমে কিছুই হয় না। এক মুহূর্ত নিস্তব্ধতার পর ধাতব গর্জনে প্রায় ৬০,০০০ পাউন্ড ওজন নড়তে শুরু করে। ওয়াইল্ড ক্যাট ঘুরতে থাকে, একের পর এক চেন নিচে নামতে থাকে। রং করা চিহ্নগুলি চোখের সামনে দিয়েই দ্রুত ছুটে যায়, যেগুলি দেখেই বোঝা যায় কতটা চেইন ছাড়া হয়েছে। চেনের গতি বাড়তে থাকে, চারিদিকে শুধু ভারী লোহার ভয়ঙ্কর শব্দ। সময় সময় ব্রেক চেপে গতি কমানো হয়, কারণ বেশি চাপ দিলে ব্রেক অতিরিক্ত গরম হয়ে যাবে, আর কম চাপ দিলে পুরো নিয়ন্ত্রণই হারিয়ে যেতে পারে। এক পর্যায়ে নোঙর প্রায় ৬০ ফুট নিচে সমুদ্রের তলায় আঘাত করে, কিন্তু চেইন তখনও ছুটতে থাকে। এই অতিরিক্ত চেইন ঝুলে থাকে না, বরং কাদার উপর শুয়ে পড়ে।
প্রতিটি ফুট চেনই কাদায় আটকে যেতে শুরু করে, আর এর ফলে ধীরে ধীরে জাহাজকে ধরে রাখা সম্ভব হয়। শেষে প্রায় 450 ফুট চেন ছাড়া হলে ব্রেক শক্ত করে ধরা হয়, আর পুরো ব্যবস্থা স্থির হয়ে যায়। এরপর জাহাজটিকে সামান্য পিছনে নিলেই চেনটি একটি সুন্দর বাঁকানো আকার নেয়। এই আকারকেই বলা হয় ক্যাটেনারি। আর এই ক্যাটেনারি আকৃতির সঙ্গে সমুদ্রের তলায় শুয়ে থাকা অসংখ্য টন ওজনের চেন, এই দুটো মিলেই এই বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারকে স্থির করে রাখে। বাতাস যখন এই বিশাল যুদ্ধজাহাজকে ঠেলে দেয়, তখন চেনটি সোজা হয়ে যেতে চায়, কিন্তু সোজা হওয়া মানে সমুদ্রের তলা থেকে প্রায় 70 টন ভারী চেন তুলে নেওয়া। বাতাস প্রায় 50 টনের মতো পাশের দিকে চাপ তৈরি করে। তবে যদি এই বাঁকানো চেন না থাকতো, তাহলে সেই পুরো শক্তি সরাসরি নোঙরের উপর পড়ত এবং নোঙর মুহূর্তেই ছুটে যেত। কিন্তু এই বাঁকানো চেন, যাকে ক্যাটেনারি বলা হয়, সে শক্তিকে শোষণ করে নেয়, কারণ বাতাসকে তখন আগে ভারী চেন তুলতে হয়। ফলে নোঙরের কাছে পৌঁছাতে পৌঁছাতে সেই শক্তি অনেকটাই কমে যায়। তাই বাস্তবে নোঙর নয়, সমুদ্রের তলায় শুয়ে থাকা ভারী চেনই এই যুদ্ধজাহাজকে ধরে রাখে। এখানেই বোঝা যায় নোঙর ফেলার পুরো প্রক্রিয়াটি কেন এত ঝুঁকিপূর্ণ। আর তখনই প্রশ্ন আসে, এত বিপজ্জনক ব্যবস্থা কেন ডেকের উপর করা হয় না, কেন একটি ছোট্ট ঘরের ভেতরে করা হয়? এর মূল কারণ হলো বিমান অবতরণ। প্রায় 65,000 পাউন্ড ওজনের যুদ্ধ বিমান যখন 150 মাইল গতিতে ডেকে অবতরণ করে এবং 350 ফুটের মধ্যেই সম্পূর্ণ থেমে যেতে হয়, তখন সামান্য ভুল হলেই পাইলট গুরুতর আহত হতে পারে, অথবা বিমান সোজা সমুদ্রে পড়ে যেতে পারে। তাই যদি ডেকের উপর নোঙরের চেন থাকতো, তাহলে নিয়ন্ত্রণ হারানো বিমান সেটির সঙ্গে ধাক্কা খেতে পারত। তাই সবসময় নোঙর সিস্টেম রাখা হয় ডেকের নিচে। এবং আরও একটি বিষয়, এই ডেকে যে 4টি তার দেখা যায়, সেগুলি আসলে শক্ত স্টিলের তার, নির্দিষ্ট উচ্চতায় টান টান করে বসানো। পাইলট সাধারণত 3 নম্বর তারটি ধরার চেষ্টা করে। লেজের হুক তারে আটকালেই যুদ্ধ বিমানগুলি থেমে যায়। এই তারগুলি যুক্ত থাকে আরও মোটা কেবলের সঙ্গে, যা বিশাল চাকার ভেতর দিয়ে জাহাজের গভীরে যায়। সেখানে একটি বিশাল হাইড্রোলিক সিস্টেম বিমানের গতি শোষণ করে। তবে এখানে মানুষের সিদ্ধান্ত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কোন ধরনের বিমান নামছে তার ওজন অনুযায়ী চাপ ঠিক করতে হয়। সামান্য ভুল হলেই অবতরণ জীবন মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়ায়। যুদ্ধবিমানটি ঘন্টায় প্রায় 150 মাইল গতিতে ডেকে এসে নামে এবং তার লেজের হুকটি তারের সঙ্গে আটকে যায়। প্রথম কয়েক সেকেন্ডেই সেই তার টান টান হয়ে নিচের ডেক থেকে মোটা কেবল টানতে শুরু করে। সঙ্গে সঙ্গে ভেতরের হাইড্রোলিক সিস্টেমও কাজ শুরু করে দেয় এবং ভেতরের চাপ বেড়ে যায় প্রায় 5000 PSI পর্যন্ত। মুহূর্তের মধ্যেই বিমানের উপর প্রায় 5 গুণ মধ্যাকর্ষণ শক্তি ধাক্কা লাগে এবং মাত্র 2.5 সেকেন্ডের মধ্যেই 150 মাইল গতির বিমান 350 ফুটের মধ্যেই পুরোপুরি থেমে যায়। এই সময়ে তারটি প্রায় 80 ফুট কেবল টেনে বের করে এবং প্রচণ্ড ঘর্ষণে হাইড্রোলিক তরলের তাপমাত্রা দ্রুত বেড়ে যায়। যদি সমুদ্র জল দিয়ে ঠান্ডা করার ব্যবস্থা না থাকতো, তাহলে সেই তরলও ফুটে উঠত। এই পুরো প্রক্রিয়ায় লেজের হুকের উপর প্রায় 1 লাখ পাউন্ড শক্তি পড়ে। সেই হুকে যদি চুলের মতো কোনো ছোট ফাটলও থাকে, তাহলে সেটি ভেঙে যেতে পারে এবং বিমান ডেক থেকে ছিটকে পড়তে পারে। তাই প্রতিটি অবতরণের পর প্রতিটি লেজের হুক আলাদা করে পরীক্ষা করা হয়, চোখে না দেখা ত্রুটিও খুঁজে বের করার জন্য। প্রতিটি অবতরণের পর তারটি আবার ভেতরে টেনে নেওয়া হয় এবং মাত্র 45 সেকেন্ডের মধ্যেই পরের বিমানের জন্য প্রস্তুত হয়ে যায়। তবে এই তারগুলি খুব দ্রুত পাল্টানো হয়। প্রতিটি অবতরণে ধাতু সামান্য প্রসারিত হতে থাকে, তাই 100 বার ব্যবহার হলেই তার বদলে ফেলা হয়, কারণ ধাতুর দুর্বলতা চোখে না পড়ার আগেই ভাঙার মুহূর্ত আসে। অভিজ্ঞ নাবিকরা প্রায় 45 মিনিটের মধ্যেই একটি তার বদলে ফেলতে পারে। কিন্তু যদি কোনো বিমান কোনো তারই ধরতে না পারে, অথবা লেজের হুক নষ্ট হয়ে যায়, কিংবা ল্যান্ডিং গিয়ার খুলতেই চায় না, তখন ব্যবহার করা হয় সবচেয়ে শেষ এবং ভয়ঙ্কর ব্যবস্থা। তখন ডেকে নির্দেশ আসে, ব্যারিকেড তৈরি করো। এর মানে একটি বিমান বাঁচানো সম্ভব নয়, কিন্তু পাইলটকে বাঁচাতেই হবে। নাবিকদের হাতে মাত্র 3 মিনিট সময় থাকে। ডেকের উপর দুই পাশে বিশাল খুঁটি তুলে তার মাঝে বিশেষ নাইলনের ফিতা টানা হয়। দেখতে সাধারণ মনে হলেও এটি কোনো নরম জাল নয়। এটি এমনভাবে বানানো যে ধাপে ধাপে নিজে ভেঙে গিয়ে বিমানের শক্তি শোষণ করে। উপরের ফিতাগুলি আগে ডানার সঙ্গে লাগে, মাঝেরগুলি গায়ের অংশ ধরে, আর নিচের মোটা ফিতাগুলি একটির পর একটি ছিঁড়ে গিয়ে গতি কম করে। এই পুরো ব্যবস্থা হাতে হাতে তৈরি করতে হয় এবং সময়ের হিসাব একদম নিখুঁত হতে হয়। খুব আগে তুললে অন্য বিমানের অবতরণ আটকে যায়, আর একটু দেরি হলে ক্ষতিগ্রস্ত বিমান সোজা সমুদ্রে পড়ে যায়। তবু বেশিরভাগ ক্ষেত্রে পাইলট বেঁচে যায়, কিছুটা আঘাত পায় কিন্তু নিরাপদে থাকে। বিমানটি আর ব্যবহারযোগ্য থাকে না। ভেতরের কাঠামো এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে মেরামতের চেয়ে নতুন বানানো সহজ। কিছুক্ষণের মধ্যেই ক্রেন এসে সেই বিমান সরিয়ে নেয়। অবাক করা বিষয় হলো, এমন ঘটনা খুব বিরল নয়।
জেট যুগে নৌবাহিনী বহুবার এই ব্যারিকেড ব্যবহার করেছে। প্রতিবারই বিমান ধ্বংস হয়েছে, কিন্তু বেশিরভাগ সময় পাইলটরা বেঁচে গেছে, কারণ নৌবাহিনীর কাছে নিয়ম একটাই, বিমান নয়, আগে পাইলট। তাহলে ভাবুন এই নাবিকদের উপর কত দায়িত্ব থাকে। এরা এক একজন সত্যি যোদ্ধা। আপনার কি মনে হয় আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।